সামনে যেহেতু ঈদ, সেজন্য আমাদের প্রিন্স কাট সেলুনে অনেক প্রকার অফার আছে, অনেক প্যাকেজ আছে। আর এই কয়দিন আসতে পারি নাই, জানেন আমার একটা ঝামেলা হয়েছে, অনেকেই দেখছেন। আসলে মহামান্য আদালত আমার উপর সন্তুষ্ট হয়ে আমাকে জামিন দিয়েছেন। এই জামিন পাওয়ার পর এখন আবার আজকে প্রথম আমি সেলুনে আসছি। আর সবার দোয়া চাই, সবার ভালোবাসা চাই। আমার জীবনে যা ঘটে গেছে পিছনে, অতীত ভুলে যেতে হয়। অতীত মানে অন্ধকার, পিছনে সবকিছু অন্ধকার। সামনে আগাতে চাই, আমি নতুন করে বাঁচতে চাই, নতুন করে নিজেকে তৈরি করতে চাই। আপনাদের সাপোর্ট পেলে, আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। এখন আমি প্রিন্স কাট সেলুনে আছি। এইটাই হচ্ছে আমার এখন স্ট্যাটাস চলতেছে বিজনেস নিয়ে। হ্যাঁ, লাইফে মানুষ মাত্রই তো ভুলের ঊর্ধ্বে মানুষ। জীবনে অনেক ভুল করছি, ভুলের কারণে কিন্তু অনেক মাসুল দিয়েছি, অনেক খেসারত দিয়েছি। আর ভুল করতে চাই না। যতটুকু পারি রাস্তা দেখে দেখে চলবো। আপনারা সাপোর্ট করবেন। আমি যদি কোনো ভুল পথে চলে যাই, আপনারা অবশ্যই গাইড করবেন আমাকে। অ্যাজ এ ছোট ভাই, ভাতিজা, যাই মনে করেন আপনারা সবাই আমাকে গাইড করবেন। আমি মনে করি আপনারা যদি আমাকে গাইড করেন, বাংলাদেশে ভালো কিছু করতে পারবো। আমি ডান্স করতে পারি, অ্যাক্টিং করতে পারি, সবকিছু পারি। মানে প্রপার 100% পারি সেটা বলছি না, পারি। আমাকে যদি আরো কেউ কোরিওগ্রাফার করে, গ্রুমিং করে, আরো ভালো হবে, আরো ভালো করবো ইনশাল্লাহ। আপনারা আমাকে সাপোর্ট করবেন। আসলে এতদিন যা ছিল আমার জন্য সবই তো নাটকীয় ছিল। যতগুলো ঘটনা শুনতেন সবকিছু নাটকীয় ছিল। আর যে কিবরিয়া ভাইয়ের শোতে আমি 1 ঘন্টার একটা শোতে কিন্তু পুরো লাইফটা, পুরো একটা জীবন কাহিনী যেটা ছিল আমার, যতটুকু সম্ভব হয়েছে সারমর্ম আমি তুলে ধরছি। ওইটাই আমার জীবনের কাহিনী। এর মাঝখানে যেগুলা বলতেছে বা আরো অনেকে বলতেছে মিথ্যা বানোয়াট কথাবার্তা, এগুলো শুধুমাত্র হচ্ছে মানুষকে ট্র্যাপে ফেলানোর জন্য, বিপদে ফেলানোর জন্য তৈরি করতেছে ওইসব ঘটনা, গল্প। এগুলো সবই কাল্পনিক, এগুলো বাস্তব না। আমার যে বিয়ে হয়েছে, কাবিন বের করছে, এগুলো পুরোটাই ফেক, এগুলা রিয়েল না। কাবিনের কথাটা জি, সেটা কি আপনি গিয়ে নাকি কাবিনটা তুলে নিয়ে আসছেন বাইরে? আমি জানি না যে আমার একটা কাবিন নামা আছে আমার নামে, যে একটা কাবিন নামা বের হয়েছে, আমার বিয়ে হয়েছে, এটা আমি নিজেই জানি না। যখন ওই ভদ্রলোক পোস্ট করলো, তারপরে আমি দেখতে পারলাম। দেখার পর আমি আমার লয়ারের সাথে কথা বললাম, কনসাল্ট করলাম। আমার আপু বললো যে যাও একটু তুমি কাজী অফিসে যাও, যে দেখো যে আসলে ঘটনাটা কি, কাগজটা কবে তৈরি করছে, আসলে কাজীটা আছে কিনা, তার কাছ থেকে জানতে পারবা। তো তাহলে যে কে বানায় নিয়ে গেছে ওনার কাছ থেকে। যখন আমি কাজী অফিসে যাই, যাওয়ার পর ওনাদেরকে জিজ্ঞাসা করি যে এই যে কাবিননামা, নিকানামা, এই নিকানামাটা কি আপনাদের এখান থেকে তৈরি হয়েছে? বলতেছে না, এটা তো আমাদের না। আমি বলছি ঠিকানা তো আপনাদের। ঠিকানা আমাদের, কিন্তু সিগনেচার যে করছে, সই যে করছে, যে কাজী, উনি আমার বাবা। এটা আপনার একটা ইন্টারভিউতেও দেখছেন, সেখানে বলতেছে উনি আমার বাবা 2 বছর আগে মারা গেছে, 2020 সালে মারা গেছে। তাহলে উনি কিভাবে 2022 সালে এসে আপনাদের বিয়ে পড়াবে? তখন আমি একটা কাগজে লিখিত নিয়ে চলে আসছি যে এটা নথিনামাটা ওনাদের অফিসের না। ও যদি প্রমাণ করতে পারে, আপনারা যে শাস্তি দিবেন আমাকে, আমি মাথা পেতে নিব। কেন পারবে না? তার সাথে 1 বছর হয়ে গেছে, ব্রেকআপ হয়ে গেছে, কেন সে আমার সাথে আর কোনো অ্যাকসেপ্ট করবে না? আমি কি লাইফে আগাবো না? আমার জীবনটা আগাবে না? আমার কি এখানে থেমে থাকবে তার জন্য? আমি কি সংসার করবো না জীবনে? আমি কি বিয়ে করবো না? এগুলো আসলে ওই তুলতো। এই ছবিগুলো তুলে এই ছবিগুলো দিয়ে ব্ল্যাকমেল করতে বেশি। দেন আমি ব্ল্যাকমেলের শিকার হতাম, আমি ভয় পেতাম, ভাবতাম কি হবে না হবে। এখন আর ভয় পাই না। এখন লাইফে আছে কি, এখন সবার কাছে সব বলে দিই, একদম স্ট্রেট, যা হবে হবে। আপনারা বিচার করবেন, আপনাদের ছোট্ট সন্তান আমি, আপনারা আমাকে এখন বড় করবেন। শুধুমাত্র মামলা তোলার জন্য ভালো একটা বন্ধুত্ব তৈরি করেছিলাম আমি, কিন্তু ও বন্ধুত্ব পর্যন্ত রাখে নাই। ওইটাকে ও পার্সোনালি নিয়ে নিছে। আমি কি করব না করব, কখন কোথায় যাব, কি খাবো, কার সাথে ঘুরবো, সবকিছু ও গাইড করার চেষ্টা করতেছিল। তখন আমি করতেছিল, মানে আমি ওকে কোম্পানি দিচ্ছিলাম যে যাক, মামলাগুলো তুই উঠে যাক, তারপরও মামলাগুলো উঠুক, মামলাগুলো উঠার পরে দেখা যাবে কি হয় না। কিন্তু ও এমন একটা কাজ করছে যেটা আমি ভাবতেও পারিনি। দুধ দিয়ে গোসল করে পবিত্র হবে, সেটা কনফার্ম বলতে পারছি না। এটা পবিত্র আমি জানি না, এটা আপনার ওকে প্রশ্ন করলে ভালো হবে যে ও কি চায়। আসলে ওর মন কি চায়, এটা তো ওর মনটাই বলতে পারবে। আপনার মন কি চায়, আমার মন কি চায়, সেটা তো আমার টাইম বলতে পারবো, আপনার আপনি বলতে পারবেন, আর অন্য কেউ তো বলতে পারবে। সব জায়গায় বলছে মুক্তি চাচ্ছে, কিন্তু সে মুক্তি আপনাকে দিচ্ছে না, এই কারণটা আসলে কেমন? সে সব জায়গায় বলে সে মুক্তি চাচ্ছে। কিভাবে সে মুক্তি চাচ্ছে, কি করলে সে মুক্তি পাবে আপনারা বলেন, আমি তাকে মুক্তি দিই। আমি মুক্তি চাই তার কাছ থেকে, সে শুধু মামলাগুলো তুলে নিবে, আর কিচ্ছু লাগবে না লাইফে আমার। তার কাছ থেকে কোনো কিছু চাওয়া নেই আমার, সে শুধু মামলাগুলো তুলে নেবে, তাহলেই মুক্তি। এটা ছিল আমার মামলা তোলার সময়, যখন আমি জেলে যাওয়ার আগে ওর একটা মেসেজ ছিল, যেখানে আমাকে লিখছিল 2টা কাজ আছে, একটা হচ্ছে মামলা কন্টিনিউ করা, আরেকটা হচ্ছে মামলা যেভাবে আছে সেভাবে চলা। যদি মামলা তুলতে হয় তাহলে 2টা কন্ডিশন আছে তোমার। এক হচ্ছে আমাকে 90 লক্ষ টাকা দিতে হবে তোমার,
অথবা আমার সাথে থাকতে হবে, আমার সাথে রিলেশন আপনি কোনটা চুজ করবেন? আমি কোনোটাই না, তাহলে এখন কি সবকিছু করে উপরে ছেড়ে দিচ্ছেন? সব কোটের উপর। হ্যাঁ, আইন যা করবে আইনের প্রতি আমি খুবই শ্রদ্ধাশীল, খুবই সম্মান জানাই। ভালো কিছু করবে ইনশাল্লাহ। আমার জীবনটা আশা করি অনেক সুন্দর হবে। আপনাদের ভালোবাসা দোয়া থাকবে। এই প্রশ্নটা আসলে লালাকে করাই উচিত, যে ও এক জায়গায় হাজবেন্ড পরিচয় দেয়, এক জায়গায় ধর্ষণ মামলা দেয়, কেন দেয়? এটা ও কি প্রশ্ন করেন, ও উত্তরটা ভালো দিতে পারবে আমার চেয়ে। ওর মনের ভাব আমি কিভাবে প্রকাশ করবো? আমার মনের ভাবই তো আমি প্রকাশ করতে পারি না। জেল থেকে বের হওয়ার পর ওর সাথে কোনো কন্ট্যাক্ট আমার ছিল না, ওর সাথে কোনো কথা ছিল না লাস্ট 1 ইয়ার। 1 মাস আগে যে মার্চের 3 তারিখে আমরা যখন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসলাম, এইটাই হচ্ছে ওর সাথে আমার কনভারসেশন, ওর সাথে কথা বলা, ভালো একটা সুসম্পর্কের সম্পর্কিত হওয়া। কিন্তু ওই সুসম্পর্কে রাখে নাই, ওইটাকে উল্টাপাল্টা করে দিচ্ছে একদম। জানি না তার কি হলো, তার মুড কেন সুইং করলো, তার কথা কেন শুনি নেই, কেন ফ্রেন্ডসদের নিয়ে ঘুরছি কেন, এইটাই সমস্যা তার। এছাড়া তো আমি আর কিছু দেখি না। আমি তো তার কোনো ক্ষতি করি নাই, আমি তার ক্ষতি করতেছি না ফোনে। এই যে সে পর আমার উপর মামলা করতে আছে, মামলা করে, চিঠি করে, এটা করে, সেটা করে। আমি চাইলে তো করতে পারি, আইন তো সবার জন্যই সমান। কারণ আমি চাইলে তো করতে, আমি করতে চাচ্ছিলাম না কেন? আমি চাচ্ছিলাম যে আমি কারো ক্ষতি না করে আমি চলে আসতে চাচ্ছি। আমি একটা সুন্দর লাইফ লিড করতে চাচ্ছি, সুন্দর একটা জীবন চাচ্ছি আমার লাইফ। তার প্রবলেম, হ্যাঁ তার অনেক প্রবলেম। আমার সাথে কোনো মেয়ে লোক থাকে, এটা তো সমস্যা না। ওর সাথে তো আসলে ওই রকম ভাবে আমার রিলেশনটা ছিল না যে সুগার মামি সুগার ড্যাডি এরকম সেরকম। ওর সাথে সম্পর্কটা ছিল ভালোই। যেমন ও আমার প্রথম থেকে মেইনস্ট্রিমে আসার তো একটা স্বপ্ন আছেই, বড় পর্দায় কাজ করার একটা স্বপ্ন আছে। আমি নিজেকে বড় পর্দায় দেখতে চাই, যেখানে আমার মা সিনেমা হলে আমার মুভি দেখবে, তালি বাজাবে। আমি আইনের প্রতি অনেক শ্রদ্ধাশীল, অনেক শ্রদ্ধা জানাই, আইনকে অনেক সম্মান করি। আইন যা করবে ভালো করবে। আমি মনে করি এখন বাংলাদেশ আইনের হাতে আমার ব্রাইট ফিউচারটা, আমার ফিউচারটা পুরোটাই এখন বাংলাদেশ আইনের উপর। ওনারা সঠিক চিন্তা ভাবনা করবে অ্যান্ড আমার লাইফটা সুন্দর করে গুছিয়ে দিবে, আমি মানি। যখন আমি কাজী অফিসে যাওয়ার পর ওনাদেরকে জিজ্ঞাসা করি যে এই যে কাবিননামা, নিকানামা, এই নিকানামাটা কি আপনাদের এখান থেকে তৈরি হয়েছে? বলতেছে না, এটা তো আমাদের না। আমি বলছি ঠিকানা তো আপনাদের। ঠিকানা আমাদের, কিন্তু সিগনেচার যে করছে, সই যে করছে, যে কাজী, উনি আমার বাবা। এটা আপনারা একটা ইন্টারভিউতেও দেখছেন, সেখানে বলতেছে উনি আমার বাবা 2 বছর আগে মারা গেছে, 2020 সালে মারা গেছে। তাহলে উনি কিভাবে 2022 সালে এসে আপনাদের বিয়ে পড়াবে? তখন আমি একটা কাগজে লিখিত নিয়ে চলে আসি যে এটা নথিনামাটা ওনাদের অফিসের না। একটা কাবিননামা আছে আমার নামে, যে একটা কাবিননামা বের হয়েছে, আমার বিয়ে হয়েছে, এটা আমি নিজেই জানি না। যখন ওই ভদ্রলোক পোস্ট করলো, তারপরে আমি দেখতে পারলাম। দেখার পর আমি আমার লয়ারের সাথে কথা বললাম, কনসাল্ট করলাম। আমার আপু বললো যে যাও তো তুমি কাজী অফিসে যাও, যে দেখো যে আসলে ঘটনাটা কি। তুমি যে সিঙ্গেল, তুমি যে আমাকে বিয়ে করো নাই, তুমি তাহলে মানে 4 বছর ধরে এই কথাগুলো বলনি কেন? তোমার কমপ্লেন শুরু হয়েছে কখন? আমি বলি, ওর কমপ্লেন শুরু হয়েছে 2023 সালের কোরবানি ঈদ থেকে। 2023 সালের কোরবানি ঈদে ওর গ্রামের বাড়িটা হয়ে যায় এবং তখন সে ডিমান্ড করে তাকে এই বাড়িটা লিখে দিতে হবে।